তার ভোট প্রচার নিয়ে একটা পদসভা বা স্ট্রিট কর্নার নিয়ে। শুধুমাত্র আজকে আমাদের এই পদসভা তথা স্ট্রিট কর্নার করার একটাই উদ্দেশ্য, আমার সমাজের মানুষকে, এই গোবরা সমাজের মানুষকে কিছু রাজনৈতিক দলের নেতারা ভুল বুঝিয়ে 15 বছর ঠকিয়েছে, তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করেছে 15 বছর ধরে। এই সমাজের মানুষকে বোঝানোর জন্য স্ট্রিট কর্নার আজকে করা। আজকে আমার এই সমাজে গোবরা দক্ষিণ পাড়া, এটা গোবরা দক্ষিণ পাড়াতে স্বাধীনতার 75 বছর আমরা অনেক রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছি। 25 বছর কংগ্রেসকে দিয়েছি, 34 বছর সিপিআইএম কে দিয়েছি, 15 বছর তৃণমূলকে দিয়েছি। এই স্বাধীনতার 75 বছরে আমার সমাজ তথা আমার সমাজের মানুষেরা যে পরিস্থিতির মধ্যে ছিল, সমাজ যে জায়গাতে ছিল, আজকে স্বাধীনতার 75 বছর পরও কিন্তু আমার সমাজ, আমার সমাজের মানুষেরা সেই একই পরিস্থিতির মধ্যে পড়ে আছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, রোহন্ডা পঞ্চায়েতের বিরোধী দলনেতা হিসেবে সময় এসছে সমাজকে পরিবর্তন করার, সময় এসছে নিজেদের অধিকার বুঝে নেবার, সময় এসছে আপনার মূল্যবান ভোটটা সঠিক জায়গায় দিয়ে সঠিক মানুষকে পার্লামেন্টে পাঠিয়ে আপনার অধিকারটা আপনার দ্বারে যেন পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা করা। অনেক সুযোগ দিয়েছেন, একটা বারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সুযোগ দিন, একটা বারের জন্য আইএসএফ সমর্থিত প্রার্থী নওশাদ ভাই এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি মহাশয়কে একবার খাম চিহ্নে ভোট দিয়ে সুযোগ দিন। আমরা গোবরা দক্ষিণ পাড়ার মঞ্চ থেকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, সমাজের মানুষকে যে সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন তার মধ্যে অন্যতম সমস্যা পানির সমস্যা। যে সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন তার মধ্যে অন্যতম সমস্যা দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির সমস্যা। যে সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়ে আছেন তার মধ্যে অন্যতম সমস্যা আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার সমস্যা। এই সমস্যাগুলোকে শোধরাতে হবে। আজকে এই গোবরা গ্রামে কিছু তৃণমূলের চারানা আটানা নেতারা মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল পথে প্রভাবিত করছে। এই পানির যে সমস্যা, টাইম কলের যে পানি, আমরা পালিতপাড়ার যে সভা হয়েছিল সেখানে রিসিভ কপি দেখিয়েছিলাম সবাইকে। আমরা গোবরার মেম্বারকে নিয়ে একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েছি এবং এই গোবরা গ্রামে যে পানির সমস্যা হচ্ছে, হতে পারে কোনো তৃণমূল দলের পক্ষ থেকে করা হচ্ছে, আমি শিওর নই, তবে হতে পারে। কারণ কেন বলছি হতে পারে, তার কারণ হচ্ছে আমরা পিএইচই ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের একটা সংস্থা পিএইচই ডিপার্টমেন্ট, তৃণমূল সরকারের একটা সংস্থা পিএইচই ডিপার্টমেন্ট, যেখান থেকে এই টাইম কলের সমস্ত রকম বিষয় তারা দেখাশোনা করে। আমরা তাদেরকে লিখিত অভিযোগ করেছি, তাদেরকে একাধিকবার ভিডিও ফুটেজ নিয়ে তাদেরকে পাঠিয়েছি, পঞ্চায়েতকে লিখিত অভিযোগ করেছি, একাধিকবার পঞ্চায়েতের প্রধান সহ সকলকে জানিয়েছি। কিন্তু জানি না কি কারণে, কি শক্তির বলে আমার এই সমাজের মানুষকে তারা দিনের পর দিন পানির সমস্যার মধ্যে ফেলে রেখে দিয়েছে। তবে এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যে শক্তির প্রয়োগ করে আপনাদেরকে কষ্ট দিচ্ছে দিনের পর দিন, আমরা সেই কষ্টের ভাগ নিতে চাই। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, একটা বারের জন্য খাম চিহ্নে ভোট দিন।
আপনাদের যে সমস্যা এই গোবরা গ্রামে হচ্ছে, আমরা কথা দিয়ে গেলাম এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সমস্যা দূর করে দেখিয়ে দেব। এই গ্রামে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হওয়ার কথা ছিল। আমাদের মেম্বার তথা বুথ কমিটি একাধিকবার অনেক জায়গা ঠিক করেছিল, এখানে বসবে, জমির মালিক এনওসি দিচ্ছে, এখানে বসানো হবে, আমরা পঞ্চায়েতকে জানিয়েছি। জানানোর পর ঠিক তার পরের দিনকে সেই জায়গাটা নাকি প্রবলেম হচ্ছে, বসানো যাবে না। তাহলে ভাবুন, আজকে যদি আপনার সমাজে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা বসতো, আমাদের মেম্বারের নেতৃত্বে, পারভিনা বিবির নেতৃত্বে যদি এই সমাজে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসতো, তাহলে আজকে যে পানির সমস্যাটা হচ্ছে টাইম কলের, কিছুটা হলেও তো দূর হতো। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের প্রভাব দেখিয়ে, তাদের পাওয়ার দেখিয়ে আজকে কিন্তু এই সমাজের মানুষকে সেই একই কষ্টের মধ্যে ফেলে রেখে দিয়েছে। তবে আমরা কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে দাঁড়িয়ে, এই গোবরা গ্রামে আপনারা 5 বছর সুযোগ দিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি, এই গোবরা গ্রাম থেকে আমার মাইকের আওয়াজ যদি তৃণমূলের চারানা আটানার নেতা বা তথা আমার তৃণমূলের বন্ধুদের কানে পৌঁছায়, কান খুলে শুনে নিন। এই গোবরার মেম্বারের পক্ষ থেকে আমি বিরোধী দলনেতা জানিয়ে দিয়ে যাচ্ছি, 5 বছর সমাজ, 5 বছর গোবরার মানুষেরা আইএসএফ কে বিশ্বাস করে, সম্মান করে, ভালোবেসে সুযোগ দিয়েছে। তাদের যে অধিকার, তাদের যে পাওনা, তাদের সমাজের জন্য যে উন্নয়নের টাকা পঞ্চায়েতে আসে, আমরা 5 বছরে তাদের অধিকার এই সমাজকে বুঝিয়ে দেব, কথা দিয়ে গেলাম। সংবিধানে একটা আইন আছে, সকলে জানুন, স্বাধীনতার 75 বছরে কোন এমএলএ, এমপি, মেম্বার তথা প্রধান আপনাদেরকে সচেতন করেনি। তাই জন্য বিকল্প রাজনীতি নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান আমার আপনার অধিকারের জন্য রাজ্যের এপার প্রান্ত থেকে ওপার প্রান্ত ছুটে বেড়াচ্ছে, আর এই অধিকার সম্বন্ধে সচেতন করছে। একটা সংবিধানের আইন বলে দিয়ে যায়, শুনে রাখুন। যদি কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতে একটা ফান্ড আসে প্রতি বছর মিনিমাম 5 কোটি, না হলে বড় হলে 10 কোটি 12 কোটিতে যায়। আমি ধরে নিলাম আমার পঞ্চায়েতে 5 কোটি টাকা ফান্ড আসে। একটা পঞ্চায়েতে যদি 5 কোটি টাকা ফান্ড আসে, এই 5 কোটি টাকার মধ্যে যে ফান্ড গোবরা মানুষের জন্য সংরক্ষিত আছে, যে উন্নয়নের টাকা গোবরার মানুষের জন্য সংরক্ষিত করা হয়েছে, সেই ফান্ডের হিসাব এই গোবরার প্রতিটা জনসাধারণ পঞ্চায়েতে গিয়ে নিতে পারে। যদি পঞ্চায়েত দিতে বাধ্য না হয়, তার জন্য আপনারা আরটিআই করতে পারেন। আরটিআই, আরটিআই কথার অর্থ হচ্ছে রাইট টু ইনফরমেশন। এই রাইট টু ইনফরমেশন আপনারা করতে পারেন, এবং এই আরটিআই কোর্টে গিয়ে যদি আপনারা করেন, পঞ্চায়েত ভাই একজন 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 সবাই ওঠার দরকার নেই, আস্তে আস্তে পার করে দিন গাড়িটাকে। যেটা বলছিলাম, রাইট টু ইনফরমেশন, এই রাইট টু ইনফরমেশন যদি আপনারা কোর্টে গিয়ে রাইট টু ইনফরমেশন ফাইল করেন, তাহলে কিন্তু এই পঞ্চায়েত আপনাদের হিসাব দিতে বাধ্য। যদি কোনো মেম্বার তার হিসাব নিয়ে পঞ্চায়েতে যেতে চায়, আমরা আমাদের মেম্বারকে নিয়ে গেছিলাম, পঞ্চায়েতে গেছিলাম, এবং পঞ্চায়েতে গিয়ে আমরা আমাদের হিসাব চেয়েছিলাম যে এই রোহন্ডা পঞ্চায়েতে জনসাধারণের জন্য যে টাকাটা বরাদ্দ হয়, সেই টাকার মধ্যে কিছু ফান্ড আমরা চেয়েছিলাম, 15 ফাইন্যান্স, 5th ফাইন্যান্স এবং ওন ফান্ড, এই 3টে ফান্ডের হিসাব আমরা চেয়েছিলাম। আমরা এটা বলতে গেছিলাম যে 15 বছর ধরে এই পঞ্চায়েতের, রোহন্ডা পঞ্চায়েতের ফান্ড লুট হয়েছে, সাধারণ মানুষ তাদের হিসাব বুঝে পায়নি, কোন ফান্ডের টাকা কোন কাজে ব্যবহার হচ্ছে সেই টাকার হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা গেছিলাম, তখন এই রোহন্ডা পঞ্চায়েতে তারা একটা সার্কেল বানিয়েছিল, প্রধানের কাছে গেলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে পাঠায়,
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাছে গেলে প্রধানের কাছে পাঠায়। এই মঞ্চে দাঁড়িয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, যদি আমার ভাষা বুঝতে পারেন, যদি আমার ভাষা শুনতে পান, আপনারা যার নেতৃত্ব দিচ্ছেন সেই নেতাদেরকে বলে দেবেন, সেই প্রভাবশালী ব্যক্তিদেরকে বলে দেবেন 2024-এর পর আমরা আমাদের মেম্বারকে নিয়ে পঞ্চায়েতে যাব। সাধারণ মানুষের হিসাব যদি আপনারা বুঝে না দেন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আরটিআই করব, এবং এই আরটিআর এর মধ্যে যদি প্রধান আমাদেরকে হিসাব না দেয়, যদি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে হিসাব না দেয়, যদি এই রোহন্ডা পঞ্চায়েতের কোন নেতৃত্ব আমাদেরকে হিসাব দিতে বাধা দেয়, আমরা তাদেরকে আইনের মাধ্যমে হাইকোর্ট আর রোহন্ডা পঞ্চায়েত করিয়ে ছাড়বো, কথা দিয়ে গেলাম আপনাদের অধিকারের জন্য। এই গোবরা গ্রামে 15 বছর তৃণমূল সরকার ক্ষমতায় আছে। বছরে একটা মেম্বারের 4টে করে কাজ থাকে। আমরা বিরোধী, আমাদের 2টো করে কাজ থাকে। যারা শাসকে থাকে তাদের বছরে 4টে করে কাজ, 2টো কাজ পাবেই বাধ্যতামূলক। একটা এমএলএ ফান্ডের টাকার কাজ, একটা এমপি ফান্ডের টাকার কাজ। এই টাকার কাজ 4টে করে শাসক দলের থাকে। তাহলে যদি 15 বছর ক্ষমতায় থাকে, আমার মায়েরা ভালো করে শুনবেন, যদি 15 বছর ক্ষমতায় থাকে, 4টে করে কাজ বছরে হলে 4-15 60টা কাজ হওয়া উচিত। এই 60টা কাজের মধ্যে 30টা ঢালাই রাস্তা থাকা উচিত, 20টা ড্রেন থাকা উচিত, 10টা জনসংকল্পমূলক কাজ বাজ থাকা উচিত। আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন, এই 15 বছরে এই 60টা কাজের যে ফান্ড পঞ্চায়েতে এসেছিল, এই 60টা কাজের ফান্ডের টাকা কোথায় গেছে? যদি কোনো তৃণমূলের নেতারা আপনার বাড়িতে ভোট চাইতে যান, অনুরোধ করে যাচ্ছি প্রশ্নটাকে করবেন যে আমার অধিকারের টাকাটা আপনারা কোথায় পাঠিয়েছেন। কেন আমার সমাজে আমার বাড়ির রাস্তাটা এখনো ঢালাই হয়নি? কেন আমার সমাজে আমার কলের পানিটা আমার উঠোনে ফেলতে হচ্ছে? কেন আমার সমাজে আমার পোস্টারে লাইট লাগানোর ব্যবস্থা হয়নি? এই তৃণমূলের নেতারা একবারে ভেবেছে? আজকে আমার সমাজে একটা রাস্তায় যদি লাইট না থাকে পোস্টারে, সেই রাস্তাটা অন্ধকার থাকে। যদি সেই রাস্তায় হাঁটতে গিয়ে আমার সমাজের কোনো বাপ হোঁচট খেয়ে পড়ে যায়, আমার সমাজের মা যদি কোনো হোঁচট খেয়ে পড়ে যায়, যদি পড়ে গিয়ে তার নাকটা ফেটে যায়, তার দায়িত্ব কি তৃণমূল সরকার নেবে? যদি সেই সমাজে আমার কোনো ভাই হাঁটতে গিয়ে তাকে যদি কোনো একটা বিষধর সাপ ছোবল দেয়, সেই ছোবলের কামড়ে যদি আমার কোনো বাপ, কোনো ভাই, কোনো মা, কোনো বোন যদি তার প্রাণটা হারিয়ে ফেলে, তার দায়ভার কি তৃণমূল সরকার নেবে? যদি না নিয়ে থাকে, যদি তৃণমূল সরকার দায়ভার না নিয়ে থাকে, তাহলে কেন 15 বছর ধরে আমার সমাজের পোস্টারে লাইট লাগানোর ব্যবস্থা তৃণমূল সরকার করেন? এর জবাব আপনাদেরকে চাইতে হবে। সময় এসছে, আর ঘরে চুপচাপ বসে থাকবেন না, অধিকার বুঝে নিন। অনেকে বলে, অনেক ভাইরা, যে ভাই আমি এই ব্যবসাটা করি, আমাকে যদি তৃণমূলের সাথে না থাকি আমার ব্যবসাটা হয়তো বন্ধ করে দেবে। সেই ভাইদের উদ্দেশ্যে বলবো, সেই মায়েদের উদ্দেশ্যে বলবো, যে যে ধর্মে বিশ্বাসী, যদি সে ইসলাম ধর্মে বিশ্বাসী হয়, যদি সে হিন্দু ধর্মে বিশ্বাসী হয়, যদি সে শিখ ধর্মে বিশ্বাসী হয়, যদি সে ঈসাই ধর্মে বিশ্বাসী হয়, যদি সে খ্রিস্টান হয়, শুনে রেখে দিন, আমি একজন ইসলাম ধর্মের অবলম্বী। রুজির মালিক কে ভাই? যারা এখানে ইসলাম ধর্মে অবলম্বন আছে একটু আওয়াজ দেবেন। রুজির মালিক কে? তাহলে আল্লাহ ছাড়া আমাদের রুজির ব্যবস্থা তৃণমূল সরকার কিন্তু করতে পারবে না। তাই আপনাদের বলবো, অন্যায়ের সাথ দেবেন। অন্যায়ের সাথ দেওয়া মানে আপনি নিজে অন্যায় করছেন। তাই এই তৃণমূল সরকারের 4 আনা 8 আনার বুথের নেতারা আপনাদের 15 বছর ধরে ভুল বুঝিয়ে রেখেছে। ভুল বুঝিয়ে আপনার সমাজকে লুট করেছে, ভুল বুঝিয়ে আবাস যোজনার বাড়িকে লুট করেছে, ভুল বুঝিয়ে আমার সমাজের মায়েদের অধিকারকে হরণ করেছে তৃণমূল সরকারের নেতারা। তাই 15 বছর তৃণমূল সরকারকে বিশ্বাস করে আপনারা বঞ্চিত হয়েছেন। 15 বছর তৃণমূল সরকারকে বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়ে তাদের এমপি কে পার্লামেন্টে পাঠিয়ে আপনাদেরকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, আপনাদের অধিকার থেকে ফাঁকি দিয়েছে। আর বিশ্বাস করবেন না। প্রথম 5 বছর ভোট দিয়েছিলেন,
আপনাদেরকে লোন বঞ্চিত করেছে। ভেবেছিলেন হয়তো আর 5 বছর সুযোগ দিয়ে দেখি হয়তো আমাদের সমাজের জন্য কাজ করবে, কিন্তু সেই 5 বছরেও আপনাদের বঞ্চিত করেছে। 2019 সালে এই রাজ্যে 2019 সালে আমাদের রাজ্যে সবার মধ্যখানে একটা কথা বলতে চাই। আমাদের স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম নেতৃত্ব সাইফুল ভাই এসেছে, আমি তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করবো সাইফুল ভাই। 2019 সালে বিকল্প কোনো রাজনৈতিক দল ছিল না, আপনারা ভোট দিয়েছেন। ভেবেছিলেন হয়তো আমাদের জন্য আওয়াজ তুলবে, ভেবেছিলেন হয়তো আমাদের এই দুঃখের দিন পার করে সুখের দিন আনবে তৃণমূল সরকার। আজকে বিকল্প রাজনীতি আপনাদের কাছে এসছে। যে রাজনৈতিক নেতৃত্ব, যে রাজনৈতিক দলের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান, কি দরকার ছিল তার আইএসএফ করার? কি দরকার ছিল এই সন্ত্রাসবাদী দুর্নীতিযুক্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলার? কি দরকার ছিল? সারা রাজ্য জুড়ে সব থেকে বড় পরিবারের সন্তান নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনিও তো পারতেন আরো কয়েকটা পীর জামা পীর সাহেবদের মতন জলসা করে সুখের আরামের জিন্দেগি কাটানোর। শুধুমাত্র এই রাজ্যে আমার আপনার অধিকার থেকে বঞ্চিত করছে তৃণমূল সরকার, তার জন্য রাজ্যের এপার প্রান্ত থেকে ওপার প্রান্ত ছুটে বেড়াচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে এই রাজ্যে দেবত্ব সম্পত্তি তৃণমূলের আমলে লুট করা হচ্ছে। এই দেবত্ব সম্পত্তিটা কি জিনিস? আমাদের পূর্বপুরুষরা, হিন্দু ধর্মে যারা অবলম্বী তাদের পূর্বপুরুষরা মন্দিরের নামে, মসজিদের নামে, মন্দিরের নামে দান করে গেছিল যে জমি, সেই জমি তৃণমূলের আমলে তৃণমূলের নেতারা সেখানে প্রমোটিং করছে, বিল্ডিং করছে, বিক্রি করছে। তেমনি এই রাজ্যে অকাপড়ের সম্পত্তি আছে, সেটা শুধুমাত্র মুসলমানদের হক। সারা রাজ্য জুড়ে কম বেশি সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তির জমি বা আনুমানিক গবেষকরা বলে ইউপিতে সব থেকে বেশি, তারপর আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে। এই রাজ্যে ওয়াকফের যে সম্পত্তি আছে, এই সম্পত্তির আনুমানিক ইনকাম 22,000 কোটি টাকা। এই 22,000 কোটি টাকা সম্পূর্ণরূপে মুসলমানদের অধিকার, মুসলমানদের ন্যায্য পাওনা। আপনারা বলুন ওয়াকফ বোর্ডের টাকা থেকে 15 বছর ধরে কি পেয়েছে? তাই নিজেদের বিবেককে প্রশ্ন করুন, নিজেদের বিবেককে সজাগ করুন। আর বিশ্বাস করবেন না তাহলে কিন্তু ঠকতে হবে। আজকে এই গোবরা গ্রামে যে খেলার মাঠটা আছে, সেই খেলার মাঠটার জন্য, উন্নয়নের জন্য কত বালি এসছে, কত মাটি এসছে, কত ফান্ড এসছে, কিন্তু আপনার সমাজের সেই মাঠটা 75 বছর আগে যে পরিস্থিতির মধ্যে ছিল বা 15 বছর আগে যে পরিস্থিতির মধ্যে ছিল, তৃণমূলের কিছু অংশের নেতারা কিন্তু আজও সেই পরিস্থিতির মধ্যে সেই মাঠটা রেখে দিয়েছে। প্রশ্ন করবেন না কেন আমার সমাজের মাঠটার উন্নয়নের জন্য যে টাকা এসেছিল সেই টাকাটা কেন লুট করেছেন? প্রশ্ন করবেন না আমার সমাজের যে মাঠটা ছিল, যে মাঠে আমার সমাজের সন্তানেরা খেলাধুলো করবে, সেই মাঠে বালি ফেলা হয়েছিল, সেই বালিটা কোথায় গেল? আওয়াজ তুলবেন না, জবাব চাইবেন না? এটা তো কারোর বাপের টাকা নয়, আমার আপনার অধিকারের টাকা, আমার আপনার সমাজের টাকা। প্রশ্ন তুলুন, আওয়াজ তুলুন। আজকে সময় পেয়েছেন, জানি না আগামী দিন আমাদের কি পরিস্থিতি আসছে। আমরা শুনছিলাম সারা রোহনটা জুড়ে তৃণমূলের কটা নেতা, হাতে গোনা 2-4টে নেতা, তারা এই সমাজকে বলছিল আমাদের মেম্বারে নাকি বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে। আপনারা শুনেছেন তো? অনেকেই তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছিল শুনেছিল, শোনানো হচ্ছে আপনাদেরকে। আবার এটাও বলা হচ্ছে হয়তো গোবরার মাঠে একটা বড় প্রোগ্রাম করবে, স্কুল খেলার মাঠে, সেখানে কয়েকশো আইএসএফ এর মেম্বাররা জয়েন করবে। এটাই সমাজে প্রচার চালাচ্ছিল কিছু তৃণমূলের নেতারা। আজকে আমার মেম্বারের হাজবেন্ড যে বসে আছে, যদি আমাদের আইএসএফ এর মেম্বার বিক্রি হয়ে যায়, তাহলে আপনারা যে প্রোগ্রাম করলেন সেই প্রোগ্রামে আমাদের মেম্বার ছিল না কেন? সেই প্রোগ্রামে আমাদের আইএসএফ এর কর্মীরা ছিল না কেন?
আপনারা মাইকে প্রচার চালিয়েছেন আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে এসেছে। আমি 2021 সালের পরে বিধানসভার ফলে রাজনীতিতে এসেছে, যাই 2-3 বছর রাজনীতি করছি। এই 2-3 বছরে যারা জয়েন করেছে আগের দিন, আমি তাদেরকে আইএসএফ এর নেতৃত্ব হিসেবে বা আইএসএফ এর কোন সভাতে, বিধানসভার পরের কথা বলছি, তারা হেঁটেছে বা আইএসএফ এর জন্য কোনো কথা বলেছে আমি কিন্তু জানি না। এবার আপনারা ঠিক করুন যে তৃণমূল তাদের লোককে জয়েন করাচ্ছে নাকি আইএসএফ এর লোককে জয়েন করাচ্ছে। শুনে রাখুন, যদি বাপের বেটা হন, মানুষের উপকারের কথা ভাবুন। কি হবে জয়েন করিয়ে তৃণমূলকে? আইএসএফ এর মেম্বারকে কিনে নেবেন টাকার জোরে, কি হবে? এই সমাজ বিকল্প রাজনীতির সন্ধান পেয়ে গেছে। আমাদের মেম্বার আমি বিলাল খালিল যদি বিক্রি হয়ে যায়, আমার পালিতপাড়াতে বিকল্প রাজনীতির সন্ধান পালিতপাড়ার মানুষ পেয়ে গেছে। সুতরাং আমি তৃণমূলে গেলেও আইএসএফ জিতবে, আর থাকলেও আইএসএফ জিতবে। এই গোবরার মানুষের বিকল্প রাজনীতির সন্ধান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা একটা চিহ্নকে বেছে নিয়েছে, সেটা হলো খাম চিহ্ন। আপনারা যতই সমাজে মিথ্যা প্রচার চালান না কেন, যতই সমাজের মানুষকে মিথ্যা কথা, ভুল যে 15 বছর বুঝিয়েছেন সেটাও বোঝানোর চেষ্টা করেন না কেন, আগামী 1 তারিখ সকাল সকাল গিয়ে আমার মা বোনেরা কিন্তু খাম চিহ্নেই ভোট দেবে, যতই আপনারা লাফালাফি করবেন। তাই এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে থেকে সরিয়ে দিয়ে অনুরোধ করে যাচ্ছি, ক্ষমতায় আছেন, জানি না 4 তারিখের পরে থাকবেন কিনা, 4 তারিখের পরে আপনাদের এমপি থাকবে কিনা জানি না। হার জিত খেলতে নেমেছি, রাজনৈতিক দলে এসেছি, মানুষের অধিকার নিয়ে কথা বলবো, তাতে আমাদের এমপি থাক আর না থাক, যতদিন শরীরে রক্ত থাকবে, প্রাণ থাকবে, শুধুমাত্র একটাই আওয়াজ, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমরা আমাদের যে অভিভাবিকা, এই রাজ্যের সমস্ত মুসলমান, হিন্দু, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ, আদিবাসী সম্প্রদায়ের মানুষের অভিভাবিকা এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি মহাশয়। একটা পুরনো কথাই সমাজকে মনে করিয়ে দিই, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে বলছি, নূপুর শর্মা নামক একজন ভেদাভেদ করা নারী, সে আমাদের রসুলের নামে, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে ভালোবাসি না, স্বাধীন ভারতে প্রতিটা স্বাধীন নাগরিকের অধিকার আছে, স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ধর্ম তারা পালন করবে। রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য, গদির লোভের জন্য আমাদেরকে মন্দিরে ইট ছুটতে হবে না বা মসজিদে তালা মারতে হবে না। আমরা সকলকে বলবো তাদের ধর্ম স্বতঃস্ফূর্ত ভাবে পালন করুন, আপনার সংবিধান আপনাকে এই রাইটটা দিয়েছে। যেটা বলছিলাম, নূপুর শর্মা রসুল সাল্লাল্লাহু আলাইহি নামে কুরুচিকর মন্তব্য করেছিল, আমরা সকলে জানি, পুরনো কথা মনে করা। তো নূপুর শর্মা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি নামে কুরুচিকর মন্তব্য করলো, তখন সারা বাংলা জুড়ে মুসলমানেরা উত্তাল করছে, যেন তাদের কলিজায় কেউ পা তুলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে আমার রাজ্যের অভিভাবিকা, আমার রাজ্যের তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষক, তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয় তখন কিন্তু মুসলমানদেরকে বলেছিল যে এটা দিল্লির সমস্যা, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। কেন? আপনার এই রাজ্যে যেমন হিন্দুদের দায়িত্ব আছে, আপনার এই রাজ্যে যেমন শিখদের দায়িত্ব আছে, আপনারও কিন্তু এই রাজ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষেরও দায়িত্ব আছে। সেদিন আপনি পারলেন না এই মুসলমানদের জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামতে, সেদিন আপনি পারলেন না মুসলমানদের জন্য রাজ্যের বিভিন্ন থানাতে গিয়ে নূপুর শর্মার নামে কমপ্লেন করতে, সেদিন আপনি পারলেন না হাইকোর্টে গিয়ে নূপুর শর্মার নামে একটা এফআইআর করতে, তার নামে একটা কেস করতে, সেদিন আপনি পারলেন না সুপ্রিম কোর্টে গিয়ে নূপুর শর্মার নামে একটা কেস করতে। তাহলে তো ভাবতাম আপনি নূপুর শর্মার বিরুদ্ধে মুসলমানদের পক্ষে কথা বলেছেন। এখন আপনারা ভাবুন, যে আমাদের রসুলের নামে কুরুচিকর মন্তব্য করে, যে রসুলের জন্য আমরা ইসলাম পেয়েছি, যে রসুলের জন্য আমরা নামাজ পেয়েছি, যে রসুলের জন্য আমরা রোজা পেয়েছি, সেই রসুলের নামে বিজেপির একজন নেত্রী
যখন কুরুচিকর মন্তব্য করলো তখন কিন্তু আমার আপনার নেত্রী কিন্তু আমাদের পক্ষে কথা বলেন। তাই সময় এসে পরিবর্তন করার। আপনার ইসলাম ধর্মকে যে অসম্মান করছে তাকে ভোট দেবেন, নাকি যে আপনার সমাজকে বাঁচাতে চাইছে, যে আপনার ধর্মকে সম্মান দিতে চাইছে, যে আপনার ধর্ম পরিচালনা করতে বাধা সৃষ্টি না হয় তার ব্যবস্থা করছে, তাকে ভোট দেবেন। আপনারা ঠিক করুন। দুদিন আগে দেখেছি, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, মমতা ব্যানার্জি মহাশয় একটা সভাতে বলছে আমার উন্নয়ন শেষ হবে না। আমি আপনাদেরকে একটু শোনাতে চাইছি, একটু শুনুন। আমি মাইকে চালাচ্ছি, একটু শুনুন। যে ইসলাম ধর্মকে, হিন্দু ধর্মকে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের ধর্ম, যারা ধর্মপ্রাণ মানুষেরা আছে, বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষেরা আছে, একটু মন দিয়ে এই রেকর্ডিংটা একটু শুনুন। উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না। পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। 67টা স্কিম আমরা চালাই, ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু। শুনলেন? উন্নয়নে বাংলা সেরা, ছুরির উন্নয়নে বাংলা সেরা। সেই উন্নয়নে নাকি বাইবেল, গীতা, রামায়ণ, কোরআন শেষ হয়ে যাবে। যারা এখানে ইসলাম ধর্মের অবলম্বী, আপনারা বলুন কোরআন শেষ হবার জিনিস? তাহলে এই মমতা ব্যানার্জি যখন বলছে যে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়নে, তাহলে আপনার কোরআনকে অসম্মান করলো না করে? করেছে তো? তাহলে যদি আপনার কোরআনকে, যদি আপনার কোরআনকে অসম্মান করে, তাহলে মুসলমান হয়ে আপনাদের এই তৃণমূলের প্রতীকে যদি ভোট দেন, আমি জানি না, আমার ইসলাম সম্বন্ধে ততটা জ্ঞান এখনো হয়ে ওঠেনি, যদি আপনি ভোট দেন তাহলে কি ঈমান থাকবে ভাই? একটু ভাবনা চিন্তা করুন। যাক, বক্তব্য শেষ করব। আমাদের রাকেশ বেড়া মহাশয় চলে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। লাস্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই সমাজে তৃণমূলের নেতারা আপনাদেরকে বলবে যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে। 2019 সালে এই রাজ্যে আইএসএফ দল নামক দলটি ছিল না, তাহলে 2019 সালে এই রাজ্যে 18টা সিট বিজেপি কেন পেল? এই প্রশ্নটা তৃণমূলের নেতাদের করবে। কেন বিজেপি 18টা সিট পেয়েছে? তখন তো আইএসএফ ছিল না। আজকে আইএসএফ কে ভোট দিলে কেন বিজেপি চলে আসবে? এই প্রশ্নটা করবে। আরেকটা কথা বলে দিয়ে যাবো এই সমাজকে, আপনাদেরকে তৃণমূলের নেতারা যাবে, গিয়ে বলবে বাড়ি দেবো, বাড়ি, আবাস যোজনার বাড়ি, হয়তো বলছে বাড়ি আপনাদেরকে দেবে। সাবধান করে দিয়ে যাচ্ছে আপনাদেরকে, ফাঁদে পা দেবেন না। কারণ কেন্দ্র সরকার থেকে যে বাড়িটা আসতো, সেই বাড়িতেই তৃণমূল সরকারের নেতারা লুট করেছে, যার জন্য আপনার ভাগ, আপনার অধিকার, আপনার বাড়ি আপনার বাড়িতে পৌঁছায়নি। এখন তারা ভোটের জন্য, আপনাদের বোকা বানানোর জন্য, আপনাদের অধিকার থেকে আবার বঞ্চিত করার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদেরকে বাড়ি দেবে। শুনে রাখুন, 5 বছর মেম্বার আছে আমাদের। আপনার বাড়ি যদি আপনার নামে আসে, সেই বাড়িটা আপনার কাছেই আমাদের মেম্বার পৌঁছে দেবেন, আইএসএফ এর কোন নেতৃত্বের কাছে যাবে না। এই অঙ্গীকারবদ্ধ আপনাদের কাছে হলাম। আরেকটা জিনিস বলে, আমরা ক্ষমতায় আছি, পঞ্চায়েত আমাদের, এমএলএ আমাদের, এমপি আমাদের, আমরা গোবরাতে কাজ করতে দেব না, গোবরার মেম্বারকে কাজ করতে দেব না। এই মঞ্চে দাঁড়িয়ে মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে, আমি বিরোধী দলনেতা সাবধান করে দিয়ে যাচ্ছি, যদি বাপের বেটা হন, যদি আপনাদের ক্ষমতা থাকে, পঞ্চায়েতে যে টাকাটা আছে সেই টাকাটা আপনাদের বাবাকালী সম্পত্তির টাকা নয়, এই টাকাটা গোবরার সাধারণ মানুষের সম্পত্তি। আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি বিরোধী দলনেতা হিসেবে, যদি ক্ষমতা থাকে এই গোবরার
মেম্বারের একটা কাজ আটকে দেখাবেন। কত বড় নেতা হয়েছেন আপনাকে লোকসভা ভোটের পরে বুঝে নেব, কথা দিয়ে গেলাম এই মঞ্চে দাঁড়িয়ে। আপনার অধিকার, এই মেম্বার 5 বছর সুযোগ পেয়েছে, 15 বছর তৃণমূল যে লুট করেছে, যে জিনিস আপনারা পাননি, এই 5 বছরে আমরা বুঝিয়ে দেব আপনাদের অধিকার কতটা আসতে পারে বছরে, সেটা আপনারা দেখে নেবেন। যদি তৃণমূলের কোন নেতা আমার মেম্বারের কাজ আটকায়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মেম্বারের কাজ আটকায়, তাকে হাইকোর্ট আর গোবরা ছাড়িয়ে দৌড় করিয়ে ছাড়বো, কথা দিয়ে যাচ্ছে আপনাদের কাছে, অঙ্গীকারবদ্ধ হচ্ছে আপনাদের কাছে। আমি বিরোধী দলনেতার দায়িত্ব নিয়ে কথা দিয়ে গেলাম। 15 বছর এমপি কে পাঠিয়েছেন ডক্টর কাকুলি ঘোষ মহাশয়কে 15 বছর পার্লামেন্টে পাঠিয়েছেন। নিজের বুকে হাত রেখে কথা বলুন যে 15 বছরে আপনার এমপি আপনার সমাজে এসে আপনার পোস্টারে লাইট জ্বলছে কিনা, আমার এই সমাজে কোন মা অসুস্থ আছে তার খোঁজ নিয়েছে কিনা, আমার এই সমাজে কোন সংসারে অভাব আছে সেই অভাবটা দূর করার জন্য ভেবেছে কিনা, আমার এই সমাজে কোন সন্তান পড়াশোনা শিখে তার যোগ্য মেধার উপরে চাকরি পাচ্ছে না সেই বিষয়টা নিয়ে ভেবেছে কিনা। এই রোহন্ডা পঞ্চায়েতে কোনো একজন ব্যক্তি যদি বলতে পারে যে 15 বছর আমরা সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, কিন্তু 15 বছরে আমার এমপি, আমাদের এমপি 15 বছরে 15 বার এসে আমার গোবরা গ্রামের খোঁজ নিয়েছে, বলতে পারবেন? কেউ পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ পারবেন না। তাই আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, 15 বছর সুযোগ দিয়েছেন, আমার কোন মা খেয়েছে কিনা, আমার কোন বাপের সংসার চলছে কিনা, একবারের জন্য আমাদের এমপি কিন্তু খোঁজ নেয়নি। তাই আপনাদের বলবো, আমাদের প্রার্থীকে তাপস ব্যানার্জি মহাশয়কে খাম চিহ্নে 1 জুন একটাই প্রতীক মনের মধ্যে গেঁথে নিন। 75 বছর অনেক দলকে সুযোগ দিয়েছেন, একবারের জন্য সুযোগ চাইছি। 15 বছর সুযোগ লাগবে না, 34 বছর সুযোগ লাগবে না, 25 বছরও লাগবে না। 5 বছরের জন্য বিকল্প রাজনীতি হিসেবে আইএসএফ কে সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, এই গোবরা গ্রামে যখন আমাদের মিনিস্টার অফ পার্লামেন্ট এমপি কে প্রয়োজন হবে, আমরা আমাদের এমপি কে গোবরা গ্রামে হাজির করব, কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। অনুরোধ করে যাচ্ছি, ভুল পথে পা দেবেন না। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ঘরের ছেলে হিসেবে, আপনাদের ভাই হিসেবে, দাদা হিসেবে আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, দয়া করে আর বিশ্বাস করবেন না, খাম চিহ্নে ভোট দিন। সকাল সকাল যান, খাম চিহ্নে ভোট দিন। খাম চিহ্নে ভোট দিয়ে তাপস ব্যানার্জি মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের অধিকার সবকিছু সময় মতো ফিরে পাবেন। আর একটা কথা সাবধান করে দিয়ে যাই গোবরা গ্রামের তৃণমূলের নেতাদের, যদি ভোটের দিন কোন নেতা মোস্তানি করে বুথের মধ্যে, কোন নেতা যদি বুথে র্যাগিং করার পরিকল্পনা করেন, শুনে রেখে দিন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 1 জুন যে ভাষায় আপনারা বুঝবেন, এই গোবরা গ্রামের কমিটিরা আপনাদের সেই ভাষায় বোঝাবে, সাবধান হয়ে যাবে। তাই আমার কর্মীবৃন্দ যারা আছে আইএসএফ এর, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ভাই সমাজের কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ভুলভাল প্রচলনায় পা দেবে না, অশান্তি করবেন না, মাথা ঠান্ডা রাখবেন। তারা যদি আপনাদেরকে মারে, মার খেয়ে নেবেন, শুধু একটু প্রমাণ রাখবেন, বাকি আমরা বুঝে নেব। আমি আমার বক্তব্য এই বলে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। যদি আমার কথা দ্বারার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে সন্তান হিসেবে ক্ষমা করবেন। আমি আমার বক্তব্য শেষ করব সংগ্রামী অভিনন্দন সকলকে জানিয়ে। ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।